তাকে যেন অ্যাম্বুলেন্স কল করলে অ্যাম্বুলেন্সের ভিতরে যেন চিকিৎসা শুরু করতে পারতো, তার বাড়ির থেকে যেন তার দরজার থেকে যেন চিকিৎসা শুরু করতে পারি, যাতে এই সমস্ত ডেথগুলো প্রিভেন্ট করা যায়। আচ্ছা, কি করার আছে, আপনারা কি করেন শুনবো, তবে তার আগে দর্শকের একটা ফোন আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি ইঞ্জিনিয়ার মাহমুদ সিলেট থেকে। জি মাহমুদ ভাই বলুন। জি, আমার এই সমস্যাটা হচ্ছে আপনার বুকের ডান পাশে বাম পাশে মাঝে মাঝে আর কি একবারে ঘাই মেরে ধরে থাকে আর কি, ব্যথা ব্যথা হয় এবং নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। তো এই জন্য আমি কি করব, এটা একটু মানে পরামর্শ চাচ্ছি আর কি। ধন্যবাদ ইঞ্জিনিয়ার সাহেব। আপনার বুকের ব্যথাটা যেটা হচ্ছে, আমি মনে করি যে আপনি সময় নষ্ট না করে অবশ্যই একজন কার্ডিওলজিস্টের সাথে পরামর্শ করেন এবং যে সমস্ত স্পেসিফাইড টেস্ট আছে এগুলো করে আপনি নিশ্চিত হন যে আপনার ব্যথাটা হার্টের সাথে সম্পৃক্ত আছে কিনা। যেমন ধরেন আপনি ইসিজি করলেন, একটা ইকোকার্ডিওগ্রাম করলেন, একটা স্ট্রেস টেস্ট করলেন বা ট্রেডমিল টেস্ট করলেন, এটাতে কিন্তু মোটামুটি আপনি 95% 90% আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার ব্যথাটা হার্টের থেকে হচ্ছে কিনা। আবার ইটিটি পজিটিভ হলেও যে সবসময় যে আপনার করোনা আর্টারি ব্লক হয়েছে তা না, সেখানেও কিছু পার্সেন্টেজ আপনি দেখা যাচ্ছে অ্যাঞ্জিওগ্রাম করলে নর্মাল পাওয়া যাচ্ছে 10 to 15% ক্ষেত্রে। আবার আপনার ইটিটি নেগেটিভ হয়েছে তা সত্ত্বেও কিন্তু আপনার সমস্যা থাকতে পারে। অতএব আপনি ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন এবং সেক্ষেত্রে আপনি একজন কার্ডিওলজিস্টের। জি, আপনারা কি করেন? স্যার, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আপনারা বিদেশে কি করেন অকাল মৃত্যু ঠেকানোর চেষ্টায়? প্রথম হচ্ছে অ্যাক্সেস টু দ্য ডিফিব্রিলেটর। প্রত্যেকটা অ্যাম্বুলেন্স ওই জায়গায় ইকুইপড উইথ ডিফিব্রিলেটর, বিকজ হার্ট অ্যাটাকের পর যখন কার্ডিয়াক অ্যারেস্ট হয়, হার্টটা ইনস্টেড অফ কন্ট্রাক্টিং এরকম কাঁপতে থাকে এবং এটা পাম্প করতে পারে না, এবং যদি এটা চলে 1 মিনিট 2 মিনিট রুগী মারা যায়, কিছু করার থাকে না। তখন ডিফিব্রিলেটর থাকলে একটা শক দেওয়া হয়, দিলে রুগীটা বেঁচে যায়। এবং আমার একটা পেশেন্ট ছিল যেটা টিভিতে অস্ট্রেলিয়ার সমস্ত মিডিয়াতে এসেছিল, 29 রেকর্ড টাইম কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল এবং ওই রুগীটাকে অ্যাম্বুলেন্স 29 টাইমস, এবং আমি যখন প্রসিডিউর করছিলাম আরো কয়েকবার ডিফিব্রিলেট করে রুগীটাকে নর্মাল রিদমে এনে তারপর ডিউরিং দ্যাট টাইম আমি অ্যাঞ্জিওপ্লাস্টি করি। হি সার্ভাইভড। আচ্ছা, হার্ট অ্যাটাক হওয়ার পর করোনারি কেয়ার ইউনিটে আসার পর একটা রোগীকে আপনারা কি কি করেন? যখনই রোগী যদি টাইমলি পৌঁছে যায় তখন সাথে সাথে আমাদের সময় একদম শেষ। যদি যখন আমরা নিশ্চিত হয়েছে যে তার হার্ট অ্যাটাক হয়েছে, তখন ইমার্জেন্সিতে রোগীটা সরাসরি করোনারিতে যাওয়ার পরে তাকে অ্যাবসলিউট বেড রেস্ট এনশিওর করা হয়। তাকে যদি ব্যথা হয় তাকে মরফিন জাতীয় ইনজেকশন অ্যানালজেসিস দেওয়া হয় এবং সাথে সাথে তার ইসিজি করার পরে যদি ক্রাইটেরিয়া ফিক্স হয়ে যায়, যে ইন্ডিকেশন যদি ফুলফিল করে যে এখানে থ্রোম্বোলাইসিস করা যাবে, তাকে থ্রোম্বোলাইসিস করা হয়। অথবা যদি মনে হয় যে রোগীটার নির্দিষ্ট সময়ের ভিতরে এসেছে, তার ইসিজি সবকিছু সাজেস্ট করে, তাহলে প্রাইমারি পিসিআর জন্য রোগীটাকে সিলেক্ট করা হয়। কতদিন রেস্টে থাকতে হয় একজন হার্ট অ্যাটাকের রোগীকে হাসপাতালে? কনসেপ্ট টোটালি চেঞ্জ হয়েছে ইন দ্য রিসেন্ট টাইমস। এখন আমরা তত রেস্ট নিতে আমরা তত এনকারেজ করি না। কার্ডিয়াক রিহ্যাব টিম আছে, ওরা নর্মালি আফটার রেস্ট টেলিভিশনে আমরা 5ম দিনে তাদেরকে বাসায় পাঠিয়ে দিই। নর্মালি তাদেরকে 4 সপ্তাহ পর্যন্ত ড্রাইভ করতে মানা করি, কিন্তু উইথিন 2 to 3 উইকস দে ক্যান স্টার্ট নর্মাল অ্যাক্টিভিটি। বাট তারা করে কি, কার্ডিয়াক রিহ্যাব প্রোগ্রামে স্টেপ বাই স্টেপ তারা ফুল অ্যাক্টিভিটিতে যায়। সো ইন এ ভেরি কন্ট্রোলড সেটিং। ইট মে বি লিটল ডিফারেন্ট ইন বাংলাদেশ। কতদিন পর এনজিওগ্রাম করা যায় হার্ট অ্যাটাকের পর, দেখার জন্য যে ব্লক আছে কিনা, থাকলে কয়টা রিং লাগাতে হবে কিনা? আমরা মনে করেন তো স্ট্রেট অ্যাওয়ে অ্যানজিও করে ফেলি। হার্ট অ্যাটাক হলে আমরা দেরি করি না। আমরা মনে করেন যাদের এস টেলিভিশনে ওই মুহূর্তে অ্যানজিও করে ফেলি এবং প্রয়োজন থাকলে স্টেন্ট পরিয়ে দিই। যারা চিকিৎসা করছেন না স্যার, যারা চিকিৎসা হার্ট অ্যাটাকের পর যারা হার্টের চিকিৎসা করছেন না বা ওষুধপত্র ঠিকমতো খাচ্ছেন না, তাদের কি পরিণতি হতে পারে? এটা তো খুব ভয়ঙ্কর অবস্থা হতে পারে। আসলে চিকিৎসা না করার তো কোনো বিকল্প নেই, চিকিৎসাই করতে হবে, অবশ্যই করতে হবে। কারণ তার যদি হার্ট অ্যাটাক হয়েই থাকে, অবশ্যই তার স্পেসিফিক চিকিৎসা দেওয়া উচিত। যদি অ্যানজিওগ্রাম করে এটাকে যদি রিভাস্কুলাইজেশন করা মানে সুযোগ থাকে, অর্থাৎ স্টেন্টিং হোক বা বাইপাস করার সার্জারির সুযোগ থাকে, তাহলে অবশ্যই তাকে করতে হবে। তা না হলে আর যদি করণীয় কিছু না থাকে, হয়তো হার্টের পাম্পিং উইক আছে বা ডিফিউজ ডিজিজ আছে, সেক্ষেত্রে কিছু করার নেই। সেক্ষেত্রে আপনাকে ওষুধপত্র খাওয়া, রিস্ক ফ্যাক্টর মিনিমাইজ করা, ডায়াবেটিক কন্ট্রোল রাখা, ব্লাড প্রেশার কন্ট্রোল রাখা, ওষুধ খাওয়া, এইভাবে তাকে চলা। সময় শেষ হয়ে যাচ্ছে। আপনি তো বিদেশে আছেন বহুদিন, বাংলাদেশে এসেছেন, তো বিদেশের মাটি থেকে যখন বাংলাদেশে ব্যাক করলেন কিছুদিনের জন্য হলেও, আপনার কাছে কেমন মনে হচ্ছে এই দেশের কার্ডিওলজি কতদূর এগিয়েছে কম্পেয়ার টু ইয়োর অস্ট্রেলিয়া? আমি অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের তুলনা করে এটা বোধহয় আনফেয়ার হবে, তাই না? বাট বাংলাদেশের রিসেন্ট ডেভেলপমেন্ট দেখে আমি ওভারওয়েলমড। ইটস রিয়েলি ভেরি গুড, স্পেশালি ঢাকাতে। ঢাকার বাইরেও আমি ট্রাভেল করেছি ইন 5 ডিফারেন্ট ডিস্ট্রিক্ট। ওই জায়গায় মনে করেন ডেভেলপমেন্ট এখনো সেই অনুপাতে হয়নি। বাট আই এম ভেরি প্লিজ দ্য ওয়ে থিংস আর গোয়িং। ইনশাআল্লাহ নেক্সট ফিউ কোন জায়গায় আরো বেশি আমাদের নজর দেওয়া উচিত কার্ডিওলজি ডেভেলপমেন্টের জন্য?
Like everywhere there should be good CCU. Thrombolysis is the way. Bangladesh, it's practically impossible to have primary angioplasty service everywhere. আপনি মনপুরা এটা করতে পারবেন না, even Australia তো এটা নাই. Good thrombolysis service, access to the CCU, access to defibrillator. That's going to save lives. ইমার্জেন্সি ট্রিটমেন্টের ফ্যাসিলিটি আরো ভালো থাকবে। স্যার, আপনার কাছে আমাদের স্পেসিফিক কোশ্চেন, বিদেশের মাটিতে আমাদের দেশের চিকিৎসকরা, কার্ডিওলজিস্টরা সুনাম করাচ্ছেন, তাদেরকে দেশে ফিরে আসার ব্যাপারে বা দেশে আরো বেশি কন্ট্রিবিউট করার ব্যাপারে আপনি কি? আপনি সুন্দর প্রশ্ন করছেন। আর সত্যিকার অর্থে এখন কিন্তু অনেক কার্ডিওলজিস্ট বা অনেক বিভিন্ন স্পেশালিস্ট দেশে আসছে, দেশে সে ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে এবং কাজ করার সুযোগ আছে। তাই মনে করি যে ওনারা বিদেশে কাজ করলেও নির্দিষ্ট একটা সময় দেশে 1 মাস 2 মাস যদি দেশে আসে, তাহলে দেশে আমি মনে করি যে টেকনোলজিক্যাল ট্রান্সফার এবং ওনারা যা শিখছেন সেটা দেশের জনগণকে কিছুটা সেই সুযোগ দিতে পারবেন বা সেই সেবা দিতে পারবেন। আমার বিশ্বাস অনেকে আসছে আমার হাসপাতাল, ইরভাম কার্ডিয়াকে আমেরিকাতে কয়েকজন আসে, অস্ট্রেলিয়া, কানাডা থেকে আসে। তারা কিন্তু প্রত্যেক বছরে 15 দিন থেকে 1 মাস থাকে এবং অনেক আমাদেরকে লেটেস্ট টেকনোলজি সম্বন্ধে আমরা এটি মতবিনিময় হয়, প্লাস ওনারা ইন্ডিভিজুয়ালি কেসও করেন। তাতে হয় কি, এটা একটা বিরাট অপরচুনিটি তৈরি হয়েছে। ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার এম এ রশিদ এবং ডাক্তার আতিফুর রহমান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক যারা কষ্ট করে এই অনুষ্ঠান দেখেছেন, আপনাদেরকে তো অবশ্যই ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য। অধ্যাপক ডাক্তার এম এ রশিদের কথার সাথে সুর মিলিয়ে আমরাও বাংলা ভিশনের পক্ষ থেকে বলতে চাই, বাংলা ভিশনের এই অনুষ্ঠান আজকে সারা বিশ্ব দেখেছে ডাক্তার আতিফুর রহমানকেও, যিনি দেশে এসেছেন কন্ট্রিবিউট করার জন্য টেকনোলজি ট্রান্সফারের চেষ্টায়। যারা স্বনামধন্য কার্ডিওলজিস্ট হয়ে এদেশের সোনার ছেলেরা বিদেশের মাটিতে কাজ করছেন, তাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ, দেশে ফিরে আসুন, মাঝে মাঝে আসুন এবং দেশের কার্ডিওলজিস্ট এবং চিকিৎসকদের সাথে আপনারা আপনাদের তথ্যের আদান প্রদান করুন। দেশের কার্ডিওলজি এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন অনেকাংশেই আপনাদের হাতে নিহিত। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে সামনের শুক্রবার।